সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পাবলিক পার্লামেন্ট 2017-এর উদ্বোধনী অনুষ্ঠানের আজকের এই প্রতিযোগিতায়। আমাদের আজকের যে উদ্বোধনী প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার যে বিষয়টি নির্বাচন করা হয়েছে সেটি হচ্ছে গিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার কীরকম হওয়া দরকার, এবং সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আজকে যে প্রস্তাবটি করা হবে, প্রস্তাবটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট। এবং এর বিরোধিতা করার জন্য আজকে অন্য যে পক্ষ রয়েছে তারা নিশ্চয়ই তাদের যুক্তি উপস্থাপন করবে। আমরা জেনে নিই আমাদের আজকের যে সরকারি দল তারা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসাবে রয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল জগন্নাথ ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শাকিল আহমেদ, মাননীয় মন্ত্রী আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সঞ্জিদা আক্তার শম্পা, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মুশফিকুর মুজাহিদ। অন্যদিকে আজকের এই মক পার্লামেন্টের বিরোধী দল সাউথ ইস্ট ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ তানভীর নিয়াজ শাকিল, মাননীয় বিরোধী দলীয় উপনেতা তানিয়া সুলতানা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাভিদ আঞ্জুম। আজকের এই প্রতিযোগিতায় যে চারজন বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, প্রত্যেকেই প্রাক্তন বিতার্কিক, একসময় ডিবেট করেছে, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে রয়েছেন জনাব আবু মোহাম্মদ রইস, প্রাক্তন বিতার্কিক, লেখক ও সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, পাবনা ক্যাডেট কলেজ। রয়েছেন ডক্টর এস এ মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। আরও রয়েছেন জনাব রুবায়েত ফেরদৌস, প্রাক্তন বিতার্কিক ও সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সবশেষে আরেকজন বিচারক রয়েছেন জনাব মাইনুল আলম, প্রাক্তন বিতার্কিক, কূটনৈতিক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত উপদেষ্টা, বিশ্ব অর্থনীতিবিদ, অত্যন্ত সজ্জন ব্যক্তি ডক্টর আকবর আলী খান প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন যিনি বাংলাদেশের একজন প্রধান শিল্পোদ্যোক্তা, ব্যাংকিং সেক্টরে যার অবদান অনেক রয়েছে, বিশিষ্ট ব্যাংকার, যিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ সবুর, তিনি আজকে বিশেষ অতিথি হিসাবে রয়েছেন। আমরা আমাদের দুজন অতিথির বক্তব্য শুনবো একেবারেই প্রতিযোগিতার শেষে। শুরু করছি আজকের এই ছায়া সংসদ। একই সাথে আহ্বান করছি, এই মনে করছে যে আজকের এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের যিনি বিরোধী দলের নেতা রয়েছেন তার কাছ থেকে বক্তব্য। আহ্বান করছি এই ছায়া সংসদের বিরোধী দলীয় নেতা, সাউথ ইস্ট ইউনিভার্সিটির বক্তা তানভীর নিয়াজ শাকিলকে এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। স্পিকার, আমরা বিরোধী দল হিসাবে নির্বাচনকালীন সরকার বলতে এমন একটা সরকার ব্যবস্থাকে বোঝাচ্ছি যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং সুশীল সমাজের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে ইলেকশন কমিশনকে সহযোগিতার মাধ্যমে একটি প্রশ্নবিদ্ধ ছাড়া একটি অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে যে সরকারটি গঠন করা হবে সেটি হচ্ছে নির্বাচনকালীন সরকার। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্য কোনো এবং ইলেকশন কমিশনের প্রতি আস্থা রাখা যাচ্ছে না, তাই এমন একটি সরকার ব্যবস্থার প্রবর্তন করা যেতে পারে যেটা জনগণের অধিকার পূরণ করবে, এবং সেটার দায়িত্ব আমাদের এই সরকার দলের হাতে, যারা কিনা বিশ্বাস করে গণতন্ত্র এবং মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী। অর্থাৎ এই গণতান্ত্রিক সরকারকেই নিশ্চিত করতে হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায়। মাননীয় স্পিকার, এখন যদি চলে যাই যে বর্তমান সরকার যথেষ্ট কিনা, মাননীয় স্পিকার, তাহলে ইতিহাসের পাতায় একটু ফিরে তাকাতে হবে। আমরা যদি গত নির্বাচনের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো ইলেকশনে দুর্নীতির হার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আমরা দেখতে পাবো যে 153টি আসনে কোনো ইলেকশনই হয় নাই, বরং সিলেকশন হয়েছে। বাকি যে 147টি ছিল মাননীয় স্পিকার, সেখানে 111টি ছিল স্বতন্ত্র এবং বাকিগুলোতে ভোট গ্রহণই হয়নি। যেখানে 153টি সিলেক্টেড আসন নিয়ে সরকার গঠন করা হয়, সেখানে মাননীয় স্পিকার প্রশ্ন থেকে যায়, এটি কি গণতান্ত্রিক সরকার নাকি সিলেক্টেড গভর্নমেন্ট? মাননীয় স্পিকার, আমি সরাসরি চলে যাই। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে বলে আমার মনে হলো, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, অর্থাৎ ভোটার আসুক আর না আসুক আজ ভোট। মাননীয় স্পিকার, যেখানে আমরা দেখতে পাই গত নির্বাচনে 40% লোক বা 40% ভোটার হাজির হয়েছে নির্বাচন কেন্দ্রে, তাহলে বাকি 60% কোথায়? আমার কথা হচ্ছে, কেন তিনি নিশ্চিত করতে পারলেন না যে ভোটাররা ভোট কেন্দ্রে যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে? মাননীয় স্পিকার, আমি শেষে তার বোঝাই আস্থা এবং প্রশ্নবিদ্ধতার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলেন গণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলে আমি উল্লেখ করে গিয়েছি ম্যাম মাননীয় স্পিকার। তাছাড়া তিনি বলেছেন তাদের সমস্যা হচ্ছে বিরোধী দলের বিএনপির কথা উল্লেখ করে তিনি বলেছেন তাদের সমস্যা হচ্ছে নির্বাচন কমিশনারকে নিয়ে। কিন্তু কেন এই নির্বাচন কমিশনারকে নিয়ে সমস্যা, এটি হচ্ছে দেখবার বিষয়। মাননীয় স্পিকার, যেখানে সমস্যাটা নির্বাচন কমিশনারকে নিয়ে, সেখানে এত বড় একটি রাজনৈতিক দল কি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে? প্রশ্ন নাই জি, প্রশ্নটি আপনার মধ্যে প্রশ্নটি হচ্ছে এটি যে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমাদের সাধারণ মতামত এটি নিরপেক্ষ সরকার, তো সেই নিরপেক্ষ সরকারের অধীনে সবগুলো পরাজিত দল সেই
এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছে, তাহলে ওই একটি নিরপেক্ষ সরকারের মধ্যে প্রত্যেকটি দল যেহেতু প্রত্যাখ্যান করলো, সেটিকে তিনি কিভাবে দেখবেন? আমি তার সেটি পরিষ্কার না, আমার মনে হচ্ছে আমার বক্তব্যের সাথে এটি সম্পর্কিত না। আমি আমার অবস্থানটি ব্যাখ্যা করে যাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের আজকের বিতর্কে আমাদের অবস্থান থেকে আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি নির্বাচনকালীন সরকার কেন প্রয়োজন। মাননীয় স্পিকার, এখন আমরা এমন একটি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছি যখন আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ সরকারের এখানে সহযোগিতার অভাব দেখা দিয়েছে এবং নির্বাচন কমিশনের প্রতি তারা আস্থা রাখতে পারছে না। আমরা এমন একজন নির্বাচন কমিশনারকে পেয়েছি যিনি কিনা 2004 সালে বিএনপি কর্তৃক বরখাস্ত হয়েছিলেন এবং আবার 2009 সালে আওয়ামী লীগ কর্তৃক আবার সরকারি পদে নিয়োগও পেয়েছিলেন। এমন একজন সরকারের নিয়োগপ্রাপ্ত, এক সরকারের বরখাস্ত আর এক সরকারের নিয়োগপ্রাপ্ত একজন ইলেকশন কমিশনের উপরে যখন অন্য রাজনৈতিক দলগুলো বিশ্বাস স্থাপন করতে পারছে না, তখন আপনি কি করে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠা করবেন? এখানে গণতান্ত্রিক দল বলতে প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হলো তিনি অন্য রাজনৈতিক দলকে বাদই দিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের দৈনিক ইত্তেফাক এবং প্রথম আলোর পত্রিকা যদি আমরা দেখতে পাই, এখানে সুস্পষ্ট বিএনপি না মানলেও এই ইসির অধীনেই নির্বাচন হবে। যখন আইনমন্ত্রীর এমন কথা বক্তব্য মিডিয়াতে চলে আসে, তখন কি করে মাননীয় স্পিকার একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি? তাই মাননীয় স্পিকার, আজকের এই সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি কোনোভাবেই গ্রহণের যোগ্যতা রাখে না। তাই মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট। প্রস্তাব জানিয়ে অবশ্যই পাশ করা না হয়, আমি আকুল আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। চিন্তা সরকার করছে সেটি মোটেই কোনোভাবে সঠিক নয়, সুতরাং প্রস্তাবটি গ্রহণ করার কোনোভাবে দাবি রাখেন। আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতায় আমরা একটু যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য শুনে নেই। আমি এই পর্যায়ে আহ্বান করছি মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ তানভীর মিয়া শাকিলকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করার জন্য। আমি প্রথমে একটু মাননীয় মন্ত্রীর কাছে ফিরে যেতে চাই। উনি বললেন সার্চ কমিটিতে বিএনপিকে অন্তর্ভুক্ত করবেন। কথাটা শুনে মনে হলো আমরা সবাই সমান, তবে তুমি খাবে আঁশ আর আমি খাবো মাছ। মাননীয় স্পিকার, আঁশ আর মাছ খাইয়ে সমতা আনা যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরও একটি কোশ্চেন দিতে চাই। নারায়ণগঞ্জের আইভির নির্বাচনের কথা তিনি বলে গেলেন। মাননীয় স্পিকার, এখানে প্রশ্ন হচ্ছে আইভির জনপ্রিয়তা কতটুকু? গতবার যখন আওয়ামী লীগ তাকে সাপোর্ট দিল না, তখন কি আইভি নির্বাচিত হয়েছেন? আইভির জনপ্রিয়তা নারায়ণগঞ্জে তুঙ্গে ছিল মাননীয় স্পিকার। তাই বর্তমান নির্বাচনকে শুধু আওয়ামী লীগ কিংবা সরকারের সফলতা দিয়ে আপনি চালিয়ে দিতে পারেন না মাননীয় স্পিকার। সেই সাথে যদি আমরা দেখতে চাই গণতন্ত্রকে জাদুঘরে রাখার যে পায়তারা চলছে এবং 40% লোকের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে 100%-এর একটা ব্যবধান খুঁজে ঢাকা দেওয়ার চেষ্টা চলছে, সেখানে মাননীয় স্পিকার আমার মনেই হচ্ছে যে গণতন্ত্র হয়তো বা কোনো এক সময় আমরা শাহবাগ জাদুঘরে যাব দেখতে। মাননীয় স্পিকার, কিছুদিন আগে পত্রিকাতে একটি হেডলাইন এসেছিল চেয়ারম্যানের ভোট প্রকাশ্যে আর মেম্বারের ভোট গোপনে। মাননীয় স্পিকার, পত্রিকার লেখাটি পড়ে আসলে আমি তখন থেকেই ভেবেছিলাম যে আমাদের এই আগামী নির্বাচন হয়তোবা দেখা যাবে মন্ত্রীর ভোট প্রকাশ্যে আর জনগণের ভোট গোপনে। মাননীয় স্পিকার, এখন চলে যাই একটু সংবিধানের দিকে। মাননীয় স্পিকার, সংবিধান কার? সংবিধান কি জন্য? সংবিধান কেন? সংবিধান কি? সংবিধান হচ্ছে আমাদের, সংবিধান আমাদের জন্য এবং আমাদের মঙ্গলের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান কাজে লাগবে। তাই মাননীয় স্পিকার, যদি প্রয়োজন হয় সরকারের সহযোগিতার মাধ্যমে একটি নির্বাচনকালীন সরকার যেটি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ হবে এবং সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তাহলে নিশ্চয়ই সকল জনগণও ওখানে থাকবে, এটাই তো স্বাভাবিক। আরও বলে যাই, আমেরিকার নির্বাচনের কথা বলে গেলেন। আমেরিকার নির্বাচনের কথা শুনে মনে হলো বেশ আস্থা আছে আমেরিকার প্রতি। তাহলে ফিরে যাই একটু আমেরিকার যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আছেন, তিনি গত বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি আমার 35 বছরের কূটনৈতিক জীবনে এমন কঠিন রাজনৈতিক পরিস্থিতি আর দেখিনি। মাননীয় স্পিকার, চমৎকারভাবে আমরা পেয়ে গেলাম কিভাবে বহির্বিশ্ব আমাদের সুনাম ফুটে উঠেছে যে আমরা নির্বাচনের সফলতা বা আমাদের পূর্ণ সহযোগিতা ছিল না। আমরা দেখিয়ে গেলাম ইন্ডিয়ার সংবিধানের কথা, কিন্তু আমরা দেখতে পাইনি নিজের সংবিধানেই বলা আছে জনগণের স্বার্থে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে 28 থেকে 44 পর্যন্ত সংবিধানের 27 থেকে 44 পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে মৌলিক অধিকার, সেখানে বলা আছে জনগণের অধিকার একটা রাইট টু লিভ, আমার বাঁচার অধিকার আছে আর বাঁচতে হলে আমার গণতন্ত্র দরকার। যখন আমার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, সেখানে কি করে আপনি সরকার হয়ে এমন করতে পারেন যে সংবিধান এটাকে সমর্থন দেয় না? আপনি সিলেক্টেড গভর্নমেন্ট হয়ে আমাকে ইলেক্টেড না করে যে পায় তারা করছেন, তাতে আগামী নির্বাচন যে আপনি করবেন এই আস্থা আর কেউ রাখতে পারলেও আমি এবং আমার জনগণ রাখতে পারে না। আমার জনগণের দরকার সুষ্ঠু নির্বাচন, জনগণের দরকার গণতন্ত্রের প্রতিষ্ঠা, আর এই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ইলেকশন বয়কটও আমরা করতে পারি। বারবার বিএনপির কথা বলছেন, বিএনপি তো একা না, বিরোধী দল বলতে একটি বৃহৎ দল, 18টি দলের একটি সংগঠন হচ্ছে বিএনপি। মাননীয় স্পিকার, বিএনপি মানে কিন্তু শুধু বিএনপি না, 18টি দল মিলে হয়েছে এই বৃহৎ রাজনৈতিক দলটি। এই জোটে যে বাকি দলটা আছে তাদের কথাও চিন্তা করতে হবে। মাননীয় স্পিকার, তারাও তো মানুষ, তারাও তো বাংলাদেশের জনগণ। শেষ করছি। তাই মাননীয় স্পিকার, আজকেরই আমাদের সংসদে প্রস্তাবিত যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকারী সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট, এটি কোনোভাবেই প্রস্তাবনা। ধন্যবাদ।
আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আকবর আলী খানকে। আমরা আজকের এই উদ্বোধনী প্রতিযোগিতার ফলাফলের দিকে যাচ্ছি। আমাদের আজকের যে প্রস্তাবটি ছিল সে প্রস্তাবটি হচ্ছে গিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা ফলাফল পেয়ে গিয়েছি। ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার ফলাফল। নির্বাচনকালীন সরকার কি হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকার যথেষ্ট কিনা, এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণের জন্য বলতে হচ্ছে আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল সাউথ ইস্ট ইউনিভার্সিটি বিজয়ী হয়েছে এবং এই কারণে আমরা বলতে চাচ্ছি না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। বিজয়ী দল সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে অভিনন্দন জানাই। আরও বেশি অভিনন্দন জানাই জগন্নাথ ইউনিভার্সিটির বক্তাদের, যারা অত্যন্ত চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই ছায়া সংসদ দেখলেন, মক পার্লামেন্ট দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ছায়া সংসদ এখানেই শেষ করছি।